সাল 2009। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমরা 3 ভাই 5 বোন। আমি ভাই বোনদের মধ্যে সবার ছোট। আমার 5 বোন আমাদের 3 ভাইদের সবার বড়। সব বোনদের বিয়ে হয়ে গেছে 2004 সালের মধ্যেই। 2009 সালে আমার মায়ের সাথে ঘটে যায় এক রোমহর্ষক ঘটনা, যার ভুক্তভোগী আমাদের পরিবারের সবাই। 2009 সালের রমজান শুরুর আগের দিন, অর্থাৎ দিন শেষ রাত আসলেই সেই রাতের ভোরে সাহরি খেয়ে প্রথম রোজা। পরের দিন ঈদ হওয়ায় আমার মা সেদিন আমাদের পুরো বাড়ি পরিষ্কার করে, যেমন ঘর লেপা, বাড়ির আশেপাশে পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া এবং খেজুর পাতার পাটি, যেটাকে আমরা সবাই চাটাই নামে চিনি, সেটা আমাদের বাড়ির পাশের পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে আনে। গ্রামে সাধারণত খেজুর পাতার চাটাই বা নারকেল পাতার চাটাই বহু কাজে ব্যবহার করে, যেমন খাটের উপর দিয়ে, তারপর বিছানা বানানো, সেগুলো মাটিতে বিছিয়ে আমরা সেগুলোর উপর বসে ভাত খাই। নানামুখী ব্যবহার রয়েছে এগুলোর। যাই হোক, আমাদের বাড়িতে বেশ কয়েকটি বড় চাটাই ছিল। আমার মা সেগুলো ধুয়ে পুকুরের দিকে আমাদের বাড়ির পেছনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ঢালে শুকাতে দেয়। চাটাইগুলো অনেক বড় হওয়ার কারণে বাড়িতে শুকানো সম্ভব ছিল না। সারাদিন আমার মা অনেক কাজ করে বিকালের দিকে গোসল করে ফ্রেশ হয় যখন, তখন থেকেই আমার মা বলে তার শরীরটা ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই আমার মায়ের শরীর অনেক খারাপ হয়ে যায়, তার জ্বর আসে এবং তিনি অসুস্থ হয়ে যান। তখন আমরা যেটা করি সেটা হলো আমার মায়ের মাথায় পানি ঢালতে থাকি ঘন্টার পর ঘন্টা, কিন্তু কিছুতেই জ্বর কমে না। 2009 সালের দিকে আমাদের এলাকায় এতটা উন্নত ছিল না, তাই চাইলেও তখন ডাক্তার দেখানো সম্ভব ছিল না। পরের দিন সকালে আমার বাবা পাশের গ্রাম থেকে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার এসে নর্মালি জ্বরের ওষুধ দিয়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? কারণ হলো জ্বরটা তো সাধারণ ছিল না। বলে রাখা ভালো, আমার মায়ের উপর জিনের আসর ছিল, সেটা আমরা বাড়ির সবাই এবং আমাদের আত্মীয় স্বজনরাও জানতাম। রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কেউই সেই বছর রোজা ঠিক মতো রাখতে পারিনি। পরিবারের যদি মা অসুস্থ থাকে তাহলে সেই পরিবারটাই অসুস্থ হয়ে যায়। আমাদের বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। আগেই বলেছি, আমার বোনদের সবারই বিয়ে হয়ে গিয়েছিল অনেক আগেই, তাই বাড়িতে মহিলা মানুষ বলতে ছিল আমার মা। আমাদের এই গ্রামেই আমার সেজ বোনের বিয়ে হয়েছিল। সেই বোন এসে মাঝে মাঝে রান্না করে দিয়ে যেত। প্রথম রমজানের দিন রাতেই আমার মা অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন হঠাৎ করেই অট্টহাসিতে ফেটে পড়তেন, আবার মুহূর্তেই কান্না শুরু করতেন। আমি ছোট্ট থাকাতে সেই অট্টহাসির শব্দে অনেক ভয় পেতাম। আমার বাবা বিষয়টি বুঝতে পারেন। আমাদের গ্রামে একজন কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে কালু ফকির। সেই কালু ফকির তাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। সেই ফকির আমার মাকে দেখে বলে ওনার ওপর জিনের নজর পড়েছে। আমার মাকে ঝাড়ফুঁক করা হয়, পানি পড়ে দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আমার মা সেই আগের মতোই রয়ে যায়। উল্টো আমার মা সেই ফকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে থাকে, এই বেটা, তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তোর মতো ফকির আমার কিছুই করতে পারবে না। আসলে আমার মায়ের সাথে থাকা জিনটা সেই ফকিরের সাথে কথা বলতেই চাচ্ছিল না। তখনকার মতো সেই জিনটি সেখান থেকে চলে যায়। বলে রাখা ভালো, সেই ফকিরের সাথেও কিন্তু একটি জিন ছিল, যেটা সে তার নানার কাছ থেকে, বলতে গেলে উত্তরাধিকার সূত্রেই পেয়েছে। অনেকে বলবে উত্তরাধিকার সূত্রে আবার জিন পায় কিভাবে? আমরা শুনেছি সেই কবিরাজের নানা ছিল একজন কবিরাজ। সে তার নানার কাছ থেকেই কবিরাজি শিখেছে। তার নানা মারা যাবার সময় সেই জিনকে কালো ফকিরের অনুগত করে দিয়ে যায়। এবার ঘটনায় আসি। আমার মায়ের মুখ থেকে এসব কথা শুনে সেই কালো ফকির থমকে যায় এবং বলে, এভাবে কাজ হবে না, আমি আসন বসাবো এবং দেখব কি হয়েছে। আসন বসানো বলতে আমাদের ওখানে বোঝায় একটা কাঠের মোড়া, যেটাকে আমরা ছোট্ট চকি বলি। সেই মোড়ার উপর আগরবাতি, মোমবাতি, ধূপ, নারকেলের ছোবা, সিকি পয়সা এসব রাখতো। একটা মাটির পাত্রের মধ্যে নারকেলের ছোবা সেখানে রেখে ধূপ দিয়ে আগুন জ্বালালে অনেক ধোঁয়া হয় এবং ধূপের গন্ধ ধোঁয়ার সাথে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আসনের সামনে বসে জিনকে ডাকলে জিন হাজির হতো। এইভাবে ফকির তার আসন পাতার পর অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু জিনকে হাজির করতে পারে না। তারপর যেটা হয়, অবশেষে বিরক্ত নিয়ে আমার মায়ের সাথে সেই জিনটি একটা সময় আসে। এটি কিন্তু রাতের ঘটনা।
ঘরে আমরা সবাই, সাথে কিছু প্রতিবেশীও এসেছেন আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়ির আশেপাশে সবাই জানতো যে আমার মা অসুস্থ। সেই ফকির আমার মায়ের উপর আসা জিনকে জিজ্ঞেস করে, কে রে তুই? তুই কেন একে ধরেছিস? কোথা থেকে এসেছিস? একের পর এক প্রশ্ন ছুটতে থাকে আমার মায়ের দিকে। আমার মাকে সেই কবিরাজের সামনে বসানো হয়েছিল। আমার মা কোনো কথার উত্তর দেয় না। এভাবে অনেকক্ষণ পর বিরক্ত নিয়ে আমার মা বলে, তুই কে যে আমি তোকে আমার পরিচয় দেব? তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি তো কোনো জায়গা থেকে আসিনি, আমি তো এখানেই থাকি। হ্যাঁ, ঠিকই শুনেছেন টেলিসেনার্স, সে ওখানেই থাকে, আমাদের বাড়ির সেই তাল গাছে। আমরা সবাই জানতাম আমাদের তাল গাছে জিন থাকে, সেটা আমার মায়ের কাছে আসতো। আমরা শুনেছি সেটি নাকি ভালো জিন, আমাদের কোনো ক্ষতি করতো না, সেটাও জানতাম। এত কিছু কিভাবে জানতাম সেটা শোনার জন্য অনুগ্রহ করে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘটনার। এবার ঘটনায় আসি। সেই ফকির তখন সেই জিনকে বলে, তুই যখন এখানেই থাকিস তাহলে একে কষ্ট দিচ্ছিস কেন? তখন আমার মায়ের সাথে থাকা জিনটি বলে, ও গত 2 দিন আগে আমার ঘাড়ের উপর দিয়ে হেঁটে গেছে দুপুর বেলায়। তখন ফকির, যাদেরকে স্থানীয় ভাষায় কবিরাজকে ফকির বলা হয় আর কি, জিজ্ঞেস করে, তোর ঘাড়ে পাড়া দিল কিভাবে? তখন তারা বলে যে কিভাবে দিয়েছে। প্রিয় লিসেনার্স, মনে আছে কিনা ঘটনার শুরুতে আমি বলেছিলাম রমজান শুরুর আগের দিন আমার মা চাটাই ধুয়ে রাস্তায় শুকাতে দিয়েছিল। সেই চাটাই শুকাতে দেওয়ার সময় সেই জিনটি ওখান দিয়ে যাচ্ছিল, তখন আমার মা নিজের অজান্তেই তাকে আঘাত করে ফেলে। ফকির তখন বলে যে ও তো তোকে দেখেনি, তুই ওকে ছেড়ে চলে যা। তখন আমার মা বলে ওঠে, আমি যাব কি যাব না সেটা নির্ভর করবে আমার ইচ্ছার উপর, তুই নাক গলাতে আসিস না। তুই ভালো করে জানিস আমি কি এবং আমি কে। এমন কথাবার্তার মাঝে মায়ের সাথে আসা থাকা জিনটি আবার চলে যায়। তারপর কবিরাজ কিছু তেল পড়া ও পানি পড়া দিয়ে চলে যায়। স্বাভাবিকভাবেই আমার মাকে সেই পানি খাওয়ানো হয়, তেল শরীরে মালিশ করা হয়, আমার মা কিছুটা সুস্থ হতে শুরু করে। কি ভাবছেন লিসেনার, ঘটনা শেষ? এতক্ষণ তো শুধু ভূমিকা, আসল ঘটনাটি শুরু এখান থেকে। ঘটনার নাম যেহেতু অভিশপ্ত 1 বছর, সেহেতু পুরো ঘটনাটাই আমরা বলবো যতটুকু মনে আছে। আমার মা কিছুটা সুস্থ হলে আমরা অনেক খুশি হই, কিন্তু সেই খুশি ছিল মাত্র কয়েকদিনের। আসলে সেই কালু ফকির নামে সেই কবিরাজ আমাদের সাথে প্রতারণা করেছিল, যেটা আমাদের বুঝতে প্রায় 1 বছর লেগে যায়। কিভাবে প্রতারণা করেছিল সেটা ঘটনার শেষে বলে লিসেনারদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হবে। কালু ফকির সেদিন চলে যাওয়ার পর রাতে আমার মায়ের তেমন কোনো সমস্যা হয়নি। শরীরে জ্বর ছিল, আমরা কিছুক্ষণ পর পর রাতে উঠে মাথায় পানি ঢালতাম। এভাবে চলতে থাকে। আমার মা কিছুক্ষণ সুস্থ থাকতো, কিছুক্ষণ অসুস্থ। মাঝে মাঝে মনে হতো আমার মা একদম স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে বলতো আমার অস্থির লাগছে, এই বলে বিছানায় শুয়ে পড়তো। তখন আমাদের বলতো আমার ঘাড় মাথা কি যেন ছিঁড়ে নিয়ে গেল। তার কিছুক্ষণ পরে সেই চিরচেনা হাসিতে ফেটে পড়তেন, আবার কিছুক্ষণ পর কান্না। এভাবেই চলতে থাকে। রাত হলে আমাদের মাঝে এক আতঙ্ক বিরাজ করত, কারণ রাত হলেই আমার মায়ের অবস্থা বেশি শোচনীয় হতো। আমার এক খালা, এক ফুপু, তাদের বাড়ি এই আমাদের গ্রামেই ছিল। তারা প্রতিদিন আমাদের বাড়ি আসতো, টুকটাক কাজ, রান্নাবান্না এগুলো করে দিত। আমাদের 3 ভাইকে সান্ত্বনা দিত। আমরা তখন ছোট ছিলাম। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, আমার মেজো ভাই ক্লাস 6-এ এবং আমার বড় ভাই ক্লাস 8-এ পড়তেন। এইভাবে চলার মাঝে ওই কালো ফকির আমাদের বাড়ি নিয়মিত আসতেন। আমার মাকে ঝাড়ফুঁক করতেন, কিন্তু তাতে আমার মায়ের অবস্থা আরো বেশি খারাপ হতো। কেন হতো এটা শুরুতে বুঝতে পারিনি। রমজান মাস চলে যায়, ঈদও চলে যায় আরো অনেক দিন। আমার মায়ের অবস্থা আরো খারাপ হতে থাকে। এখন রাত হলে আমার মা বলতো আমি থাকবো না, আমাকে নিতে এসেছে, ওই দেখ ওখানে দাঁড়িয়ে আছে। আমার বাবা ধমক দিয়ে বলতেন কে এসেছে নিতে? আবল তাবল বলো না, আল্লাহকে ডাকো। আমার বাবা মূলত সেই জিনের উদ্দেশ্যে ধমক দিতেন। এক রাতের ঘটনা, সেই রাতেও আমার মা অসুস্থ। আমাদের বাড়ি ভরা মেহমান, আমার বোনেরা এসেছে, আমার নানাও এসেছে। আমার নানা তখন জীবিত ছিলেন। আমার খালা, ফুপু, আমাদের প্রতিবেশী, সব মিলিয়ে আমাদের বাড়ি ভরা মানুষ। নিয়ম করেই আমার মায়ের মাথায় পানি ঢালছে আমার এক বোন। হঠাৎ করে আমার মা বলে ওঠে আমার সময় হয়ে গেছে, আমি চলে গেলাম, ওই যে আমাকে নিতে এসেছে।
এই বলে আমার মা চোখ উল্টিয়ে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে ঠিক যেমন করে ঠিক তেমন করা শুরু করে। হাত পা ছোটাছুটি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন বলেই মনে হচ্ছিল। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আমার মেজ বোন এবং আমার ফুপু তাদের কাপড়ের আঁচল বিছিয়ে পশ্চিম দিকে সেজদায় পড়ে যান, কান্না করে আর বলে, হে আল্লাহ, আমার মাকে তুমি ফিরিয়ে দাও, আমার ভাইগুলো এখনো ছোট, ওদের এতিম করো না। আমার ফুপুও এমনটাই বলতে থাকেন। আমার বাবা, তারপরে আমরা যারা ভাইরা আছি কান্না করতে থাকি। আমার দাদি, তিনি এখনো জীবিত আছেন, তিনি আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে এবং বলে, আল্লাহ, আমার নাতিদের মুখের দিকে তাকাও। এমন পরিস্থিতিতে আমার নানা তখনও শান্ত ছিলেন। আমার নানা অনেক কিছুই বুঝতে পারতেন। আমার মা তখন আমার নানার কোলে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আমার নানা হঠাৎ করে কান্না করে ওঠেন। আমার নানার কান্না শুনে আমাদের আর বোঝার বাকি ছিল না যে আমার মা আমাদের মাঝে আর নেই। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ। কেটে যায় প্রায় আধা ঘন্টা। আমার বোন আর ফুপু তখনও সেজদা থেকে মাথা উঠাননি। হঠাৎ করে আমার মা কিছুটা নড়ে ওঠেন। তখন সবাই আমার মায়ের কাছে ভিড় করে। কিছুক্ষণ পর আমার মায়ের জ্ঞান ফিরে আসে। মনে হলো নিশ্চিত মৃত্যুর হাত থেকে সেদিন আমার মাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন বা হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, অথবা হয়তো আমার বোন আর ফুপুর দোয়া সেদিন আল্লাহ কবুল করেছিলেন। কিছুক্ষণ পর আমার মা একদম স্বাভাবিক হয়ে যান আর আমাকে কাছে ডাকেন। আমি তখনও কান্নাই করছিলাম। আমি বাড়ির ছোট ছিলাম বলে হয়তো আমার মা সেদিন আমাকেই ডেকেছিলেন, যে আমি কেন কান্না করছি সেটা জিজ্ঞেস করেছিলেন। আমার মা ওই সময় সেন্স ছিল না আসলে। মাকে জড়িয়ে ধরে সেদিন অনেক কেঁদেছি।